পরেরটা, এটা পরেরটা হচ্ছে তো? না ইয়ে কিসের বলছেন এটা? মুক্তমঞ্চ। ক্যামেরা চালু কর, আগে একটা মানে নালে বুঝতে পারবো না। চালু কর, এটা দেখে বুঝে যাবো। আচ্ছা, জনসংস্কৃতির মুক্তমঞ্চ 1997 সালে যখন তৈরি হচ্ছে, তখন এটা ওই অঞ্চলে দিগম্বরপুরে একটা বিরাট খবর, একটা বিরাট উন্মাদনা, জনসংস্কৃতির শিল্পীদের মধ্যে উন্মাদনা। আমার মনে পড়ে সে সময় আমাদের 19টা শাখা দল ছিল। আমরা শাখা কথাটা পরবর্তীকালে বলি না, আমরা স্যাটেলাইট বলি একটি বিশেষ কারণে, কারণ শাখা বললে অনেকের সাথে অনেকে গুলিয়ে ফেলেন। তো আমাদের সেই সময় 19টা ইউনিট ছিল এবং সেই ইউনিটগুলো ছড়িয়েছিল জটা, কুমড়োপাড়া, মইপিঠ, জে প্লট, পাথর প্রতিমা, কুলপি, কাকদ্বীপের বিভিন্ন অঞ্চলে। বীরভূম ছিল, মেদিনীপুরের 2টো দল ছিল। এইভাবে আমাদের 19টা স্যাটেলাইট টিম ছিল, তাদেরকে নিয়ে জনসংস্কৃতি তখন চলছে। 1997 সাল। এই সময় আমরা একটা আইডিয়া আমাদের মাথায় এলো, সেটাকে আমরা বলেছিলাম মাসান্ত পরব। অর্থাৎ বাংলা মাসের শেষ দিনটা অন্তে একটা অনুষ্ঠান হবে গ্রামে। সেখানে গ্রামীণ শিল্পীরা, ছেলেমেয়েরা, তারা অনুষ্ঠান করবে গ্রামের মানুষদের জন্যে। শিল্পীরা তাদের গ্রামের মানুষদের জন্য তাদের শিল্পকলাকে তুলে ধরবেন প্রতি বাংলা মাসের শেষ দিনটাতে। এই মাসান্ত পরব ছিল একটা মানে সুপারহিট ইন দ্য সেন্স যে এটা শুধু নাটক, থিয়েটার, নাচ, গান, যাত্রা ইত্যাদি দেখার জন্য নয়, মানুষের মধ্যে একটা যে মানুষের যে বিচ্ছিন্নতার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা ঐক্য, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক বিনিময়, সমাজকে মর্যাদা দেওয়া, একটা সমাজ হিসেবে ইভলভ করা, সেই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে ছিল। আজকের দিনে আমাদের কাছে আরও স্পষ্ট যে কেন আমরা সেদিনকে এই কাজটা আমাদের কত ভালো ছিল। তার কারণ হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বিশেষ করে যেখানে 8 বারের লোকসভা নির্বাচন করতে হয়, খেপে খেপে পঞ্চায়েত নির্বাচন করতে হয়, নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন, নির্বাচন পরবর্তী ভায়োলেন্স, খুন, মার কাটারি, এসব পশ্চিমবঙ্গের মানুষের স্বভাব হয়ে গেছে। একই গ্রামের মধ্যে একদল মানুষের বাড়ি একদল মানুষ পুড়িয়ে দিচ্ছে। তো এটা একটা অকল্পনীয় দুর্দশার মধ্যে আমরা চলে এসেছি। আমাদের মাসান্ত পরব কিন্তু সেই অর্থে একটা এমন প্রভাব সৃষ্টি করেছে, এমন একটা প্রভাব সৃষ্টিকারী ইভেন্ট ছিল যে আজও ওই অঞ্চলে, আমি চ্যালেঞ্জ করে বলছি অন ক্যামেরা, পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে কেউ নমিনেশন দিতে পারেনি, কেউ ভোট দিতে যেতে পারেনি। নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময়, নির্বাচনের পরে ভায়োলেন্স হয়েছে, এ কথা কেউ বলতে পারবে না। অর্থাৎ কোনো না কোনোভাবে যে গ্রাম সমাজে আমরা যে আমরা একসঙ্গে থাকবো, এটাই আমাদের সমাজ। একসঙ্গে আমরা কিছু সামাজিক সম্পদ সৃষ্টি করব, এটাই আমাদের সমাজ। সব সময় আমরা পরমুখাপেক্ষী হয়ে থাকবো না, নিজেদের উদ্যোগে কিছু না কিছু করব, এটাই আমাদের সমাজের প্রকাশ। এই ব্যাপারগুলো কিন্তু ওই অঞ্চলে দেখা যাবে। এবং আজকে দিগম্বরপুর অঞ্চল যেখানে মুক্তমঞ্চটা হয়েছে, সেই দিগম্বরপুর অঞ্চল ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত, সবচেয়ে ভালো মানে ফার্স্ট হয়েছে পঞ্চায়েত হিসেবে দিগম্বরপুর অঞ্চল পঞ্চায়েত। যে অঞ্চল পঞ্চায়েতে কিন্তু আমাদের মুক্তমঞ্চ রয়েছে, যে অঞ্চলে এই জনসংস্কৃতির প্রভাবটা, মাসান্ত পরবের প্রভাবটা, জনসংস্কৃতির কাজের প্রভাবটা কেউ অস্বীকার করতে পারবেন না। এটা একটা অত্যন্ত মানে উল্লেখযোগ্য একটা বিষয় যেটা গবেষণার দাবি রাখে। বহু গবেষণা এটাকে নিয়ে হচ্ছে যে কিভাবে থিয়েটার মানুষকে এক জায়গায় মেলাতে পারে, মানুষকে একটা সম্পর্কের ধারণা দিতে পারে, যে সম্পর্কের ধারণার ভিত্তি করে রয়েছে ভালোবাসা এবং অহিংসা, সহনশীলতার উপরে।
তো যে প্রসঙ্গে আসছি, এইটা ছিল আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড, এইটা একটা উদ্দেশ্য ছিল। আরেকটা খুব ঘোষিত উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে শিল্পকলা চর্চার অধিকার প্রতিটা মানুষের। কেবল নন্দন বা বিশাল শহরের প্রত্যেকটা মেট্রো সিটির কেন্দ্রে একটা করে শিল্পচর্চার জায়গা থাকবে, যেটাকে কেন্দ্র করে গোটা রাজ্য আবর্তিত হবে। গোটা রাজ্যে যেখানে যেখানে প্রান্তে, গ্রামে গঞ্জে, মফস্বলে যারা নাট্যচর্চা করছে, তাদের লক্ষ্য হবে শুধু কলকাতা শহরের যারা শিল্পকলা চর্চা করছে তাদের প্রসাদ লাভ করা, তাদের প্রশংসা লাভ করা। এভাবে তো একটা শিল্পচর্চার বিকাশ হতে পারে না। 2, শিল্পচর্চা করলে মানুষের বুদ্ধিচর্চা হয়, কারণ শিল্প সমাজের উপমা। শিল্পচর্চা করতে গেলে মানুষ সমাজের বিশ্লেষক হয়ে ওঠে। ফলে শিল্পচর্চাকে সর্বত্রগামী করার একটা রাজনৈতিক প্রয়াস জনসংস্কৃতি গ্রহণ করেছিল, এবং এই দুটো জিনিসকে সামনে রেখে আমরা মুক্তমঞ্চের দিকে এগিয়ে গেলাম। শিল্পকলা চর্চার অধিকারকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, এই দাবিতে আমরা প্রচুর আন্দোলন, মিটিং, মিছিল, পোস্টার নিয়ে আমাদের শিল্পীরা, কলকাতাতেও একবার 2006 সালে এসেছিল। কলকাতা পুলিশের রেকর্ড অনুযায়ী নাকি 12,000 মানুষ গ্রাম থেকে এসেছিলেন। না, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থনে আসিনি। আমরা চিরকালই প্রতিষ্ঠিত শাসক রাজনৈতিক দলের সমালোচক, সেই জন্য আমাদের কেউ ছোঁয় না। আমরা মনে করি যে শাসক ক্ষমতায় বাম থাকতে পারে, ডান থাকতে পারে, কিন্তু লোককে বামপন্থী হতেই হবে। এটা অনেকের পছন্দ নয়, ফলে আমরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আমরা 12,000 শিল্পীদের নিয়ে এসেছিলাম, যারা আমাদের দর্শক সমাজ, যারা আমাদের নাটক দেখছে বহু বছর ধরে। আজকে যদি আমরা দেখি, জনসংস্কৃতির এমন গ্রাম আছে যেখানে 4 প্রজন্ম একসঙ্গে নাটক দেখছে। দাদু, বাবা, তার ছেলে, নাতি, নাতবউ, এরকম 4-5টা জেনারেশন, 3-4টে জেনারেশন একসঙ্গে নাটক দেখছে জনসংস্কৃতির। এরকম গ্রাম পশ্চিমবঙ্গে কিন্তু আছে, যেখানে আমরা কাজ করছি। যাই হোক, আমরা ফিরে আসছি এইটাতেই যে মশান্ত পরব যখন চলছিল, সেই সময় বর্ষাকালে মশান্ত পরব করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ বর্ষাতে সব কাদা হয়ে যায়। সুন্দরবনের মাটি, বিশেষ করে এঁটেল, অত্যন্ত পিচ্ছিল। গ্রামের মানুষরা ঠিক করলো যে তাহলে বসন্ত পরবটা বর্ষাকালে বন্ধ হয়ে যাচ্ছে, কি করা যায়। এই কি করা যায় করতে করতে তারাই জমি দেখলো। একজন এগিয়ে এলেন জমি দিতে, অমূল্য পাল, শ্রী অমূল্য পাল, তিনি জমি দিলেন। গোটা গ্রাম, কেউ বাঁশ, খড়, দড়ি, ইট, বালি, সিমেন্ট, যা যা লেগেছে গ্রামের মানুষরা যোগাযোগ করেছে। মজুর ফ্রি, কোনো মজুর কিনতে হয়নি, সব গ্রামের লোকেরা দিয়েছে। মাটি জমি থেকে কেটে সেই খোলা ডোবা নিচু জমিটাকে ভরাট করা সব গ্রামের লোকেরা করেছে। গাছ কেটে সেই গাছ চেরাই করে, রাস্তা ছিল না, কাদা রাস্তা, মাটির রাস্তা, তখন রাস্তা ছিল না গ্রামে। আমি বলছি সেটা 96-97 সালের কথা। সেই সময় সেই গাছের গুঁড়িগুলোকে নদীর পাড়ে নৌকা দাঁড় করে নৌকায় তোলা একটা, মানে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমার মতন শহরের মানুষ কোনোদিন ভুলবে না, যেহেতু আমি গ্রামে থাকতাম, আমি দেখেছিলাম। আর সেই সঙ্গে কি হলো, অনেক মজুররা যারা মজুরি করত, তারা তাদের একদিনের মজুরি, প্রত্যেক মাসের একদিনের মজুরি তারা এই মুক্তমঞ্চ নির্মাণে সাহায্য করলো। এইভাবে সম্পূর্ণ গ্রামীণ উদ্যোগে আমাদের মুক্তমঞ্চ গড়ে উঠল। ওই মুক্তমঞ্চে শুধু ইট কাঠ, খড়, বাঁশ এসব নেই। ওই মুক্তমঞ্চে আছে মানুষের ঘাম, মানুষের আন্তরিকতা, মানুষের স্বপ্ন, মানুষের সমাজবদ্ধ হয়ে থাকার আকাঙ্ক্ষা, মানুষের শিল্প চর্চা করার প্রয়াস, এই সব মিশে আছে এই মুক্তমঞ্চের মধ্যে। আজকে যদি ওই অঞ্চলে আমরা যাই, জনসংস্কৃতি বললে নিশ্চয়ই লোকে চেনে, কিন্তু সবচেয়ে দিগম্বরপুরে সবচেয়ে বড় ল্যান্ডমার্ক হচ্ছে পূর্বপাড়ায় মুক্তমঞ্চ।
আর সেই সময় আমাদের 19টা দল ছিল, তারা সবাই এক জায়গায় এসেছিলেন। জনসংস্কৃতির প্রতিষ্ঠাতা শ্রী অমূল্যরতন গঙ্গোপাধ্যায় বৃদ্ধ বয়সে, তখন তিনি মুভমেন্ট এতটা ভালো করতে পারেন না। আরেকজন গিয়েছিলেন শ্রী সুধী প্রধান। সুধী প্রধানের নাম সবাই জানেন, আইপিটি এর একজন ফাউন্ডার মেম্বার ভারতীয় গণনাট্য সংঘের। সুধীদা তিনি ইনহেলার নিতে নিতে কলকাতার সল্টলেক থেকে পাথর প্রতিমার দিগম্বরপুরে গিয়েছিল এবং উদ্বোধনে শ্রী সুধী প্রধান, শ্রী অমূল্য গঙ্গোপাধ্যায় এবং দাতা, জমির দাতা শ্রী অমূল্য পাল, এরা সবাই ছিলেন। ছিল গ্রামের সব মানুষ, পঞ্চায়েতের লোকজন, নির্বাচিত প্রতিনিধিরা, ছিল আমাদের নাট্যদলের কর্মীরা। আমরা 97 সালের 29শে মার্চ এই মুক্তমঞ্চটা উদ্বোধন করেছিলাম। সুধী প্রধান তার বক্তব্যে বলেছিলেন যে আমি বাংলার গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে দেবো এই মুক্তমঞ্চের কথা, এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে ভারতীয় গণনাট্য সংঘ যেখানে শেষ করেছে সেখান থেকেই জনসংস্কৃতি শুরু করেছে। সুধীদার সেই কথা আমরা ভুলিনি। সেই মুক্তমঞ্চ আজকে আরও অনেক বড় হয়েছে। আমরা সবাইকে আপনাদের অনুরোধ করব, এই ইতিহাসকে আপনারা নাট্যকর্মীদের কাছে পৌঁছে দিন, দয়া করে পৌঁছে দিন।